নিজের মধ্যে না থাকলেও কিছু অনুভব করতে পারলো খুশি। মানে, তোর তো আদর চাই তাই না? নিঃশব্দে মাথা নাড়াল খুশি। সত্যিই লাগবে। হুমমম। সহ্য করতে পারবি? হুমমম। বাচ্চা মানুষের মতো থাক বলে উঠে নিতে চাইলে খুশি আরো শক্ত করে ধরে অভ্রর কলারে। তুই অভদ্র পুরুষ, আদর করবেন না আমায়? তুই নিজের মধ্যে নেই খুশি? আগে নিজের মধ্যে আসা দরকার। ছাড়। না ছাড় না। আমি লেবু পানি নিয়ে আসছি তোর জন্য। খাবো না লেবু পানি, আগে আদর। আচ্ছা বল তো বেয়ার, তুই কোথা থেকে পেলি? ছাদে। ছাদে কে দিল তোকে? পড়েছিল। আর এটা তো বেয়ার নয়, কোল্ড ড্রিঙ্কস ছিল। আপনি বারবার বেয়ার বলছেন কেন? বুঝতে পারছি সব দোষই শালা ইরফানের। শালা আহাম্মকটা এটা সেভ করে রাখেনি। না রেখেই চলে গিয়েছে। বদমাসটাকে একবার পাই, এরপর বোঝাচ্ছি মজা। আমি তোর জন্য লেবু পানি নিয়ে আসছি। ওয়েট। তুই অভদ্র পুরুষ, আরেকটু থাকুন না আমার কাছে প্লিজ, বলে আলতো মাথা নাড়ায় খুশি। খুশির কপালে থাকা চুলগুলো সরিয়ে মাথায় আলতো হাত ছোঁয় অভ্র। মেয়েটা এমন এক চঞ্চল দুরন্ত হলেও শান্ত থাকলে নজর কাড়ার মতো। অথচ চঞ্চলতার জন্য মারি না খেতে হয়। বেচারার হাতেও খেলো। খামকা সেদিন মেহগনি গাছের মোটা ঢাল দিয়ে মেয়েটাকে মারল। আজ যেন নিজেরই মায়া লাগছে মেয়েটার প্রতি। তবে মাঝে মধ্যে শাসন না করলে মেয়েরা হাতের বাইরে চলে যায়। দেখা যায় চলতা করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। সেসব ভাবতে ভাবতে খুশির দিকে এক পলক অভ্র। কেন যেন আজ এক অদ্ভুত মায়া কাজ করছে মেয়েটার উপর। সে কি ভেবে যেন খুশির কপালের কাছে ওষ্ঠ নিয়েও আবার ফিরে এলো। কতক্ষণ এক পলক তীক্ষ্ণ চাহনিতে নজর করল খুশির মুখমণ্ডল। আজ এতটা কাছে থেকে দেখা হলো তার চঞ্চলবতী সরল সোজা বোকা রানীকে। মেয়েটা দিন দিন বড় হলেও পাগলামি আর চঞ্চলতা কমেনি। দিনকে দিন বেড়েই চলেছে। কিন্তু অভ্র কেমন যেন তার উপর ফুটবল হয়ে পড়ছে। কোথায় এই দুর্বলতার সমাপ্তি অভ্র সেটা জানা নেই। প্যাট বার খারাপ লাগছে তোর? হুম বলে মাথা নাড়ায় খুশি। লাগবে না, আমি লেবু পানি নিয়ে আসছি। সব ঠিক লাগবে কেমন বলে মাথায় হাত বুক লিয়ে উঠে যায় অভ্র। মিনিট পাঁচেক পর লেবু পানি নিয়ে ফিরে আসে অভ্র। খুশিকে তুলে বসায়। নেখা, এবার ভালো লাগবে। লেবু পানিতে মুখ দিয়েই মুখ চোখ কুচকে যায় খুশির। উমম টকক। টকি তো খেতে হবে। সবটা খা, এবার ভালো লাগবে। না আমি আর খাবো না। তাহলে তো পার্টিতে জয়েন হতে পারবি না। ভালো মেয়ের মতো খেয়ে নে এটা। টক কিছু হবে না, আরেকটু খা বলে খুশির মুখের সামনে নিয়ে আসে লেবু পানিটা অভ্র। হুম, এবার একটু রেস্ট কর ঘন্টা খানিকের পর। দেখবি সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এদিকে ছাদে পুরো জায়গা জুড়ে খুঁজে নিল ইরফান। কোথাও পেল না বেয়ারের বোতলটা। তার মাথায় বাড়ি পড়ল, এ বাড়ির মহিলারা আবার দেখে নেই নিত, বা আঙ্কেলরা। আর যদি দাদিমনির কানে যায় তাহলে তো আমি শেষ। এসব ভাবতে ভাবতে চারিদিকে চোখ বোলাতে লাগলো ইরফান। রুমে এসিটা আরো হাই করে দিয়েছে অভ্র। কারণ ঘামতে ধরেছে খুশি শরীর। প্রায় 1 ঘন্টা যেতেই যেন শরীর ঘামতে লাগলো তার। অভ্র বুঝতে পারল খুশির শরীর স্বাভাবিক হচ্ছে। সেটা ভেবে একটু রিল্যাক্স হয় অভ্র। খুশি উঠে যেতে নিলে অভ্র আরেকটু রেস্ট করতে বলে তাকে। অভ্র ভাই এবার আসি, সবাই খুঁজছে আমাকে। শরীর ঠিক হয়েছে তোর? হুম বলে মৃদু হাসল খুশি। যেতে পারবি? হুম। তাহলে যা, দেখে যাস। আপনি যাবেন না? না পড়ে কাজ আছে এখন। আসুন না অভদ্র পুরুষ, আপনি সবার থেকে আলাদা হয়ে থাকেন কেন? তোর কোন দিক থেকে আমাকে অভদ্র মনে হয়? মনে হয় তো এই যে দিন দিন আপনি এত অভদ্র হয়ে যাচ্ছেন, এমনকি সবার থেকে দূরে দূরে থাকেন। অহহ, আচ্ছা তাই আমাকে তোর অভদ্র মনে হয়? হুম, শুধু তাই নয়, আমি শাড়ি পরলে হুমকি দেন, লিপস্টিক পরলে মুছে দেন। এটা কি কোনো ধরনের সভ্যতা? অভদ্রতা নয় কি? আপনি বরাবরই অভদ্র লোক একটা। তাই আপনাকে দেখলে আমার মুখে শুধু অভদ্র নামটাই আসে। ওহো আচ্ছা, এই তাহলে তোর অভিযোগ? আমি দূরে দূরে থাকি। কাছে আসলে সামলাতে পারবি, আমার কাছে নয়। সবার কাছে কাছে থাকতে হবে। এখন কি সবার কোলে গিয়েও বসে থাকতে হবে নাকি আমার? না তা বলিনি। তাহলে তুই কোলে নে আমায়। নে, এক্ষুনি নিবি। অমাগো, এত বড় পাপাচার! এত বড় বস্তার মতো ভারী লোককে আমি কোলে নিবে কিভাবে? এটা ভারী পাপাচার। একদম অন্যায়। ভণ্ডামি বাদ দিয়ে যা, প্যান্ডেলের দিকে যা। আর আমাকেও শান্তিতে কাজ করতে দে বলে সোফায় বসে ল্যাপটপ কোলে নিয়ে বসে অভ্র। অভ্রকে এভাবে কাজে মনোযোগ দিতে দেখে মুখ চাপটি দিল খুশি। কি হলো, দাঁড়িয়ে আছিস যে? যা গিয়ে এনজয় কর। আচমকায় কি ভেবে যেন খুশির মুখ থেকে বেরিয়ে এলো, অভদ্র পুরুষ, আপনার ইঞ্জিনে পেট্রোল ঢালতে হবে কারণ আপনার ইঞ্জিনের সমস্যা আছে। একার কথাটা বলে নিজের জিভেই নিজে কামড় দিল খুশি। তার আর চোখে একবার তাকালো অভ্রর দিকে। সে শুনেছে কি না কথাটা। অভ্র চোখ তুলে তাকিয়ে বলল, কি হ হ হ, না মানে জেনারেটরের কথা বলছিলাম আর কি। পেট্রোল নেই, কারেন্টেরও ডিস্টার্ব। বলে কোনোরকমে দ্রুত বেরিয়ে গেল খুশি। ঠোঁট কামড়ে দুষ্টু হেসে শুধালো অভ্র, আমার ইঞ্জিনে পেট্রোল ঢালতে হবে তাই না? শুধু হারামতা বাদ হয়ে দাঁড়ালো, নয়তো পেট্রোল ছাড়াই কিভাবে ইঞ্জিন চলে আজকে সেটাও তো। আর কি দিতাম তোকে। বারবার ছাড়া পাচ্ছিস বলে ভেবে নিশোনা সবসময় পেয়ে যাবি। এরপর কিন্তু বৈধতা নিয়ে ছুব। শুধু তোর দেখানি নয়, তোর হৃদয়ও ছুব।
আমার হৃদয়ে দিয়ে তোর হৃদয়ে ছুব। এই দিকে সবকিছু তৈরি। এতক্ষণ সবাই খুশির খোঁজ করায় শশী তুলি দুজনই চৌধুরী মহলের দিকে গেল। সেখানে কোথাও খুশিকে না পেয়ে ব্যর্থ হয়ে আবার প্যান্ডেলের ভেতর চলে আসে দুইজন। এরই মধ্যে রূপকথাকে স্টেজে তোলা হয়। তিন জামিলে অগোচরে ইমরাকে নিয়ে বসে। নারী নাজনীন চারিদিকে এক পলক চোখ বুলিয়ে ইমরাকে জিজ্ঞেস করে শারমিনের কথা। ইমরা হেসে উত্তর দেয়, বড় শারমিন ভালো আছে, তবে আসার সময় নাকি মনটা খুব খারাপ ছিল তার। কথাটা শুনে তিনজনই একে অপরের দিকে তাকায়। এরই মধ্যে বেয়া হাজির হয় সরব নিয়ে। ইমরে ড্রিঙ্কস জাতীয় কিছু খাবে না, সে একটু লেবু পানি চাইল, তাই রাবেয়া নিয়ে এল। মালা বেচারি স্টেজের কাজে হেল্প করছে ওইদিকে, সেজন্য রাবেয়ায় নিয়ে এল। তার হাতে জাদু আছে বলতে হয়, কারণ সরব তরটা সে ভালোই বানাতে পারে, সেজন্য যেই শরবত খাবে রাবেয়ার হাতেই বানাবে। ইমরার সামনে দাঁড়িয়ে বলল রাবেয়া, আপামনি সেরবতরটা ছটফট খেয়ে নিন আপামনি, দেখবেন ভালো। পাশ থেকে নাজনীন বলল রাবেয়ার উদ্দেশ্যে, তুমি এখন যা। জি অজ্ঞা বড় ভাবিমনি। রাবেয়া চলে যেতেই নাজনীন আবার পূর্বের ন্যায় চতুর্দিকে চোখ বুলিয়ে আবার প্রশ্ন করল, আপা খুব মিস করছে তাই না? শরবতের গ্লাসটা সাইডে রেখে বলল ইমরা, হ্যাঁ গো বড় মামিমনি, তবে কিছু করার নেই। নানিমনির রাগ তো জানোই, আমিও আসতাম না আম্মুকে ছাড়া, আসতে ভালো লাগে না। নানিমনি আসতে বলল সেজন্য আসতে হলো। এরই মধ্যে আবার উপস্থিত হলো রেহানা। কি দিদিভাই এখানে কি করছো? সবাই ওখানে মজা করছে, যাও মজা করো। ঠিক আছে নানিমনি বলে ইমরা উঠে যায়। বড় বৌমা, জি মা। অভ্র দাদুভাই কই? ও অভ্র তো মহলের ভেতর। আসেনি? না মা, অনেক বলেছি, ও বলল কি নাকি কাজ আছে পরে আসবে। ওহো আচ্ছা, আমি তাহলে যাচ্ছি, নিয়ে আসি দাদুভাইকে। ইতিমধ্যে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। সাউন্ড বক্সে ভেসে আসছে গান, মেহেন্দি লাগে রাখনার ডলি সাজাকে রাখনা লেন টিউজি ও বড়ি এরান্তের সাজনা। ঠিক সেই সময় ফিরে এল রেহানা। রেহানার সঙ্গে অভ্রকে দেখে সবাই অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। সত্যি কি অভ্র এসেছে? কিছুক্ষণ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে পুরো প্যান্ডেল জুড়ে চারপাশে। তারপর সবাই ধীরে ধীরে নিজের নিজের সিটে গিয়ে বসে পড়ে। শশী আর তুলি সামনের সারিতে, আর খুশি পাশে দাঁড়িয়ে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে মঞ্চের দিকে। সবার কথার মনোযোগের মধ্যে অভ্র গিয়ে দাঁড়ালো খুশির পাশে। কি রে, চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? এমনি নাচবি না? না। কেন? আম্মু মারবে। সা কে আপনি তো আছেনই বলে মুখটা ভোচা করে ফেলে খুশি। মারব না জানাচ, মেজো আম্মুও কিছু বলবে না। সত্যি? হ্যাঁ যা আনন্দ কর। সাউন্ড বক্সে নিজের মনমতে একটা ডিজে গান অন করে এলো সেহরান। ইরফান আর সেহরান রৌদ্রকে টেনে নিয়ে গেল নাচতে। রৌদ্র চলে আসতে চাইলেও ইরফান দিচ্ছে না। মঞ্চ জুড়ে পদনৃত্য চলছে সবার। স্টেজ বসে দেখছে রূপকথা। খুশি শরীর ঘেমে আছে বলে শশী তাকে শাড়িটা চেঞ্জ করে আসতে বলল। কিছু হবে না, সমস্যা নেই বলে খুশি দাঁড়িয়ে রইল। এরই মধ্যে নাফিসা এলো। চল জানো আমরা এক জায়গায় বসি বলে খুশিকে নিয়ে একটা চেয়ার টেনে বসে। দেখ জানো আমার হাতের রং কি গাঢ় হয়েছে? কই দেখি বলে নাফিসার হাত টেনে দেখল খুশি। ততক্ষণে নাফিসাও বলল, তো ও কার হাতও তো গাঢ় হয়েছে। সে কথার পাল্টে উত্তর দিয়ে বলল খুশি, মেহেদি গাঢ় হলে কি হয় রে জানো? নাফিসা মুখ টিপে হেসে বলল, যার হাতের মেহেদি যত গাঢ় তার বরের ভালোবাসাও তত গাঢ়। মিথ্যা কবে বন্ধ করবিরে জানো? ঘন দামি বাদ দিয়ে ভালো হোক। এমনি তোর জন্য কলেজে বাস খেয়েছি, বাড়িতেও অভ্র ভাইয়ের হাতে খেলাম কেলানি। তোর সঙ্গ যতদিন না ছাড়বো কপালে আমার শুনি লেগেই থাকবে। দেখ জানো ভণ্ড হতে পারি, তাই বলে মৃত্যুক নয়। তুই কেমন আমার থেকে আর ভালো কে জানবে। এদের ঝগড়ার মাঝে এসে ডাকলো শশী। তোরা এখানে কি করিস? দেখো না আপু অতিল থেকে তালে নিয়ে গিয়েছে। বলেছি মেহেদির কথা আর ও কথা পেঁচিয়ে আমাকে মৃত্যুক বানিয়ে দিল। শশীর দুঃখ জনের ঝগড়া থামানোর চেষ্টা করতেই রূপকথা মঞ্চ থেকে তিনজনের নাম ধরে ডাকল। তিনজনই উঠে গিয়ে রূপকথার পাশে বসল। এর মাঝেই কোথা থেকে যেন দৌড়ে এসে তুলি গিয়ে তাদের পাশে জায়গা নিল। নাচের অনুষ্ঠানের মাঝেও যে যার কথা নিয়ে ব্যস্ত। নারী সে মুহূর্তে হঠাৎই মঞ্চের আলো একসাথে জ্বলে উঠতেই পুরো হলোঘর নিস্তব্ধ হয়ে গেল। আর আলো আধারির মায়াময় আবহে হঠাৎ করেই সবাইকে অবাক করে মঞ্চে উঠে এল অভ্র। পাশের দিক থেকে স্পিকারটি হাতে তুলে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, এভরিওন লেট এস এনজয়। উদ্ধৃতি চিহ্ন। এরপরই শুরু হলো তার নাচ। তার তালে তালে বেজে উঠল গান, ডিস্কো ডিওয়ান এ হান এ হান এ চো ডিস্কো ডিওয়ান এ হান এ হান ন্যাশিলি হায় রাত হাটুন মাইন হাত নচেন সিটারন কে সাথ সান্ডার বাদান ইয়ে চাঞ্চাল দাহেল নচেন গায়ানসে আত। গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে উঠল অভ্র। প্যাডেলে উপস্থিত সমবেত সকলে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল অভ্রর পানে। খুশি কয়েকবার পলক ফেলেও বিশ্বাস করতে পারল না, এটা কি সত্যি অভ্র। নাচ শেষ হতেই অভ্র এগিয়ে গেল রূপকার পাশে। রূপকথা এখনো ভাইয়ের দিকে বিস্ময়ে তাকিয়ে আছে। অভ্র মুখে শান্ত হাসি নিয়ে সামনের হলুদ বাতিথ এ কারকে আঙুলে কিছু হলুদ তুলে বোনের গালে আলতো করে লাগিয়ে দিল।
তারপর পাশ থেকে একটা মিষ্টি তুলে বোনকে খাইয়ে দিয়ে মহলের দিকে চলে গেল অব্র। সবাই এখনো হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার পানে। এরই মধ্যে এমদাদুল চৌধুরী বললেন দ্রুত যেন অনুষ্ঠান শেষ করা হয়, কারণ সকাল সকাল উঠে কত কাজ পড়ে আছে। রেহানাও সম্মতি জানায় ছেলের কথায়। তারপর প্রথমে গিয়ে বসলেন রেহানা। রূপকথাকে হলুদ লাগিয়ে মিষ্টি খাওয়াতেই তাকে সালাম করে রূপকথা। নাতনিকে জড়িয়ে কান্না করে দেন তিনি। তারপর তাকে ধরে আস্তে আস্তে করে নামায় এমদাদুল চৌধুরী। এরপর তিনি আর নাজনীন গিয়ে বসেন রূপকার পাশে। মেয়েকে হলুদ লাগিয়ে মিষ্টি খাওয়াতেই মা আর বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়। একার রূপকথা। মেয়ের চোখজোড়ো মুছে দিয়ে জড়িয়ে চুমু খায় এমদাদুল। নাজনীনও মেয়েকে নিজের বুকে জড়িয়ে নেয়। তাদের হলুদ লাগানোর পর্ব শেষ হলে আবার আসেন শাহাদাত আর মরিয়ম বেগম। এরপর আরিফ চৌধুরী আর শিরিন বেগম। একে একে সবার হলুদ লাগানো শেষ হলে সবাই এসে বসে যার যার সিটে। এমদাদুল চৌধুরী সবাইকে মহলের ভেতর প্রবেশ করতে বলেন। তার কথা মতো সার্জেন্টরা গেস্টদের রুম দেখিয়ে দেয়। একে একে সবাই যার যার রুমে চলে গেলেও চার চৌধুরী এখনো বসে আছে। তারা রূপকথার রুমে বসে গল্প জুড়েছে। কাল বোন চলে যাবে সেজন্য আজকে সবাই বসে আড্ডায় মত্ত হলো। তাদের কফি দিয়ে নাজনীন ঘুমাতে বলে চলে গেলেন। মরিয়ম বেগমও করা ধমকে দুই মেয়েকে ঘুমাতে বলে চলেন গেলেন নাজনীনের পেছনে পেছনে। সকাল জুড়ে চৌধুরী মহলে উৎসবের কোলাহল। মহলের প্রতিটি কোণে লেগে আছে ব্যস্ততার ছোঁয়া। রান্নাঘর থেকে ভেসে আসছে সুগন্ধি বিরিয়ানি আর কাবাবের ঘ্রাণ। গেস্টদের জন্য আলাদাভাবে রান্না করা হয়েছে এক আর রকমারি খাবারের আয়োজন। ঘুম থেকে উঠে জগিং করতে বের হবে অব্র। সে মুহূর্তে দেখা যায় ইরফানের সাথে। ইরফান তাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে অব্র তাকে কলার ধরে টেনে আনে। হারামজাদা বদমাস দ্বারা, রাতে কইছিলি আর তোর বিচার আছে। দোস্ত যেতে দে, পরে তোর সাথে কথা বলছি। কোথায় যাচ্ছিস বদমাস দ্বারা? পায়ে ধরি তোর যেতে দে দোস্ত আমার। সকাল থেকে কয়েকবার হয়ে গেছে। মানে মানে আরে আমি ওয়াশরুমে যাব। কি খেয়েছিস যে পেট খারাপ করে ফেললি? নিশ্চয়ই উল্টা পাল্টা কিছু খেয়েছিস রাতে। না রে দোস্ত, রাতে কিছু খাইনি। সকালে তো কিছু খাইনি, তাহলে পেট খারাপ করবে কেন? ভালো করে মন কর শালা। মনে পড়েছে। সকালে এক মগ কফি খেয়েছিলাম খুশির হাতে। ওয়াট তট।